দিদি উঠে পড়ুন আস্তে আস্তে। চলে আসুন, ধীরে ধীরে চলে আসুন। হ্যাঁ, ধীরে ধীরে চলে আসুন।
দিদি, প্রথমে আপনি নিমরাজি হয়েছিলেন। আমি শুধু আপনাকে একটা কথাই বলতে চেয়েছিলাম, এসরা যে শুধু গানের সঙ্গে যন্ত্রাংশ সঙ্গ হিসেবেই যায়, এই ভাবনাটা কিন্তু এবার ভাঙা দরকার। এসরা যে রাগ সঙ্গীত যে কোন জায়গায় পৌঁছতে পারে, এটা এবার সকলকে জানানোর দরকার হয়ে পড়ছে। রাগ সঙ্গীতের সব অলঙ্কারই তো বাজানো যায় দিদি, এই এসরা যে। হ্যাঁ, শিখতে হবে। ক্লাসিক্যালটা না শিখলে তো এগুলো জানা যাবে না। একটু সারেগামা করে নিয়ে এই গান বাজালে সেগুলো হবে না। ক্লাসিক্যালের যে ফিঙ্গারিংসগুলো, টিপসগুলো, হাতে চালনা, ছড়িটা ট্যাকল করা, এগুলো তো নিজের গ্রিপে না আনলে তো তুমি ঠিকমতো বাজাতে পারবে না। শিখতে হবে, শেখাটাই আসল, যেটা এখানে দেখলাম খুব অভাব। কিন্তু এসরা যে এখন যেটা হচ্ছে যে ঘন্টার পর ঘন্টা রাগ বাজছে, এটা তো লোকে দুদিন বাদে একদম বিশ্বাসই করবে না, কারণ এটা তো সেভাবে সোলো পারফরমেন্স বোধহয় হয়ই না। হ্যাঁ, আমাকে ওই শান্তনু একবার দিয়েছিল তোমাকে, তোমার ওই বিড়লা সভাঘরের নিচে বাজাতে। সেখানে আমি বাঘেশ্রী বাজিয়েছিলাম। তো তখন এক বয়স্ক ভদ্রলোক এসে আমাকে বলছেন, এসরাজে যে এইসব জিনিস বাজানো যায়, আমাদের কোনো আইডিয়া ছিল না। এইগুলো সব বাজানো যায় এসরাজে? আমরা কেন যাবে না, ক্লাসিক্যাল শিখলে সব বাজানো যাবে। তখন আবার মজা করে বলছেন, আপনার হাতটা ইনশিওর করে রেখেছেন। কি ইন্টারেস্টিং এটা, দারুণ। আর এক ভদ্রমহিলা তো এসে বললেন যে বাঘেশ্রী বাজিয়েছিলাম। বললেন, আপনি কি বাজালেন? বললাম, বাঘেশ্রী বাজালাম। বাঘেশ্রী তো বাজিয়েছেন, কিন্তু কি বাজালেন? আমি একটু ভড়কে গেলাম, থতমত খেয়ে। আমরা মানে, আমি তখন ওনার দিকে একটু করে থাকি, মানে বাঘেশ্রী তো বাজালাম, যা আপনি যে বাজালেন আমি কেঁদে ফেলেছি। আমরা কেঁদেই ফেললেন? বললেন হ্যাঁ। বললেন কি মোচড়গুলো দিচ্ছিলেন? এইটাই বাবা বলতো, যে মানে লোককে কাঁদাতে পারলে বাজনাটা ঠিক হয়। তারপর আরেকজনও বলছে, আমিও না কেঁদে ফেলেছি। বলছি যেভাবে এই মোচড়গুলো দিতে গেলে না শিখলে তো হবে না, অমনি অমনিগুলো আসে না, শিখতে হয়। এখানে তো খুব অল্প কিছু জায়গায় এরকম বাজিয়েছেন, আর বিদেশে মানে আপনি প্যারিসও গেছেন, সেখানেও বাজিয়েছেন। আপনি তো কিরকম মানে সাংঘাতিক ভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে এই বাজনা। কিন্তু এখানকার যে সমস্ত সফিস্টিকেটেড মিউজিক কনফারেন্স গুলো হয়, সেখানে এসরাজকে তেমন গুরুত্ব দেওয়া বোধহয় এটা আমি হয় না। কি করে বলবো বলো, এই বিষয়ে তো আমার কোনো বলার কিছু নেই। ঠিক আছে, সব অনেক তর্ক বিতর্কের ব্যাপার, এগুলো না যাই। তবুও বলুন কিছু, তর্ক হলেও। তর্ক এখন হলেও কি কিছু বলবো বলুন, এগুলো তো বলা যায় না এগুলো। মানে এত নিজের ভূমি পরবাসীর মতন এসরাজ যদি বলে যে আমি নিজের ভূমে পরবাসী, আর আর কি করা বাংলায় যাবে? বাবাও তো সেভাবেই করেনি, বাবারও তো প্রচার কি সেভাবে হয়েছে? না, অশেষ বন্দ্যোপাধ্যায়ের কথা তাহলে বলছি। বাবা না, যখন বাজাতো তখন বাবাকে কলকাতায় কটা কনফারেন্সে ডাকতো না তো। কাজে এসরাজটাকে ওরা বোধহয় একটু ছুটমার করে রেখে দিয়েছে আর কি। এসরাজটা মানে শুধু রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে বাজানো, এটাই এটাই। কিন্তু ওটাও যে ক্লাসিক্যাল পারফরমেন্স দেওয়া যায়, সেগুলো শিখতে হবে। সুভায়ু মজুমদার বলে একজন আছে, ও কিন্তু পারে দিতে, ও ভালো শিখেছে। ও রবীন্দ্রসঙ্গীত একটা অ্যালবাম আছে হ্যাঁ আমার হ্যাঁ কাছে হ্যাঁ, রাখা আছে। ও ভালো ক্লাসিক্যাল বাজায়, ও আকাশবাণীতে প্রোগ্রামও করতো। দিদি, তাহলে এবার একটু ধুন শুনবো, আপনি একটু যদি একটু ধুন বাজান। ধুন তবলা ছাড়া না, তবলা ছাড়া ঠিক। কাফি ধুন বাজাচ্ছি।
আপনার শিক্ষা মানে আপনার বাবার কাছে তো সেই প্রসঙ্গে একটু আমাদের বলুন। শোন, 9 বছর বয়সে বাবা প্রথমে এসরাজটাই শেখালো। আর এগুলো বাজাতে গেলে ক্যাঁচ খুচ করতো, ভাল লাগতো না। আর বাবার কাছে তখন সেতার শিখতে আসতো অনেকে, সেইটা শুনতাম। আর সেতার এই টুংটুং বাজটাটার বাজালে এরম করলে টুংটুং হচ্ছে, তো ওইটা আমার বেশি পছন্দ ছিল। কিন্তু ভয় বলতে পারতাম না। বাবা বিকেলবেলা বেরিয়ে যেত বন্ধুদের সঙ্গে সব ইয়ে করে, ওই সময়টা বসে সেতারটাকে নিয়ে মা জানতো, মা আমাকে আর কি এইগুলো দিত, কিন্তু হাত টাতগুলো সব সে বলে দেয়নি। আর তখন বড় সেতারটা তো আমি তো গ্রিপ করতে পারছি না। এই মানে খাটে বসতাম, এরম করে একটা দেয়াল ছিল, সেই দেয়ালটাকে এইভাবে সাপোর্টটা দিয়ে তারপরে বসে বাজাতাম। আর বাবা থাকলে ধরতামই না। একদিন বাবা কি ভুলে গেছে বোধহয় কিছু, সিগারেট খেত, তো লাইটার ফাইটার নিয়ে গিয়ে সিগারেট লাইটার নিয়ে বেরোতে ভুলে গেছে বোধহয়, ফিরে এসছে, এসে একদম সামনে এসে দাঁড়িয়েছে আমার। আমি তো একদম তখন চমকে গেছি, ভাবছি কি, আর আমি এসরাজ শিখবো না, আমার সেতার ভাল লাগে। বলে ঠিক আছে সেতারে শিখিস, কিন্তু এসরাজটা একদম ছাড়িস না। তারপর সেতার নেই, কিন্তু আমি সব করেছি, এসরাজ সেরকমভাবে বাজাতাম না। এবং আমার আকাশবাণী চাকরিও আমি সেতারেই পেয়েছি। তখন শিলিগুড়িতে আমার পোস্টিং ছিল। তারপর কলকাতায় যখন এলাম তখন আমি একটু ইন্টারাপ্ট করছি যে সঙ্গীত ভবনে তো আমার শিক্ষাটা মানে ওটা তো আপনার কর্মজীবন। আমি সঙ্গীত ভবনে ধরো বাবার ইচ্ছে ছিল সবাইকে গ্র্যাজুয়েশন করতে হবে। বাবা পড়াশোনায় ভালো ছিল, কিন্তু গুরুদেব 17 বছর বয়সে বাবাকে চাকরিতে নিয়ে আসেন। কোথা থেকে নিয়ে এলেন? কলকাতা থেকে। ওনার বাবা সাথে দেখা তখন হয়েছিল? হ্যাঁ কলকাতাতে ওই ব্রাহ্মণ সমাজে দাদুরা শেখাতেন তখন। তখন বাবা ওখানে এই করে, তারপরে অল ইন্ডিয়া সমস্ত ধ্রুপদ, ধামার, খেয়াল, অমুক তমুকে সব ফার্স্ট প্রাইজ 2টো গোল্ড মেডেল ছিল বাবার। বাবার গান শুনে গুরুদেব নিজে তখন বাবাকে দাদুর কাছ থেকে নিয়ে গানের শিক্ষক হিসাবে নিয়ে এসেছিলেন সঙ্গীত ভবনে। সঙ্গীত ভবনে। তো তখন কি বলছিলাম, হ্যাঁ সঙ্গীত ভবনে। ও আচ্ছা, তখন তো কিন্তু বাবার পড়াশোনাটা হয়নি, বাবা ডাবল প্রমোশন পেয়েছিল এরকম বলতে। সেই জন্য বাবার ইচ্ছে যে আমরা অন্তত সবাই মিনিমাম গ্র্যাজুয়েশন হই। তো আমি তো হায়ার সেকেন্ডারি পরে বললাম সঙ্গীত ভবনে, ভাবলো না গ্র্যাজুয়েশন করতে হবে, তারপর তুমি যেখানে যাও, আমি কিচ্ছু না করবো না। তখন সঙ্গীত ভবনে ভর্তি হলাম সেতার আর এসরাজ নিয়ে। দুটোই করা যেত দিদি? হ্যাঁ দুটো সাবজেক্ট নিতে হতো তো। সেতার আর বিএ, মানে বিএ যেটা অনার্সের যেটা, সেটাতে আবার ইংরেজি বাংলাও পড়তে হতো 2 বছর আর কি। তো যেহেতু আমার সেতারে বিশারদ করা ছিল, তো সেতার আমার দিল না বলে, আমার গানও খুব ভালো লাগতো, রবীন্দ্রসঙ্গীতা, এসরাজ নিলাম। কিন্তু তারপরে 1 বছর পরে বিয়ে হয়ে গেল, সব ছেড়ে ছুড়ে দিয়ে তো চলে গেলাম। তারপর শিলিগুড়িতে যখন চাকরি পেলাম, 2-1 বার বাজিয়েছি এসরাজ, ওখানে জানতেন। তারপর কলকাতায় আসার পরে আমাদের যিনি আকাশবাণীর ডিউটি চার্ট করতেন সুনীল দেব বলে, উনি শিলিগুড়িতে ছিলেন, উনি চেনেন আমাকে। তারপরে একদিন আমাকে বললেন, শিউলি আজকে তুমি এসরাজটা বাজাও না। তো এসরাজে কার আসেননি তখন, আমি তো তখন সবাইকে ভালো করে চিনিও না, তো এসছেন। তো তা আমি বললাম এসরাজ তো বাজাবো, ছড়ি টড়ি তো কিছু নেই আমার কাছে। তখন বিকাশ দা বলে, বিকাশ সেন আকাশবাণীতে কাজ করতেন এসরাজ প্লেয়ার হিসাবে, উনি বললেন আমার কাছে আছে, আমি দিচ্ছি। ওই আমার এসরাজ বাজানো শুরু হলো, বুঝেছো। তারপর দেখি সুনীলদা খালি আমাকে এসরাজেই ডিউটি দিচ্ছেন। তো আমি একদিন গিয়ে বললাম যে সুনীলদা খালি এসরাজের ডিউটি দিচ্ছেন, আমার তো আসলটা বললেন ভালো বাজাচ্ছ, কানে তো আসছে, বাজাও না, বুঝলে। তখন আমি আবার এসরাজের অডিশন দিলাম, বুঝলে, দিয়ে বিহাইও করলাম। তারপরে আমি দেখলাম কলকাতায় যে সত্যি তো এসরাজ বাজিয়ে খুব অভাব। আর বাবারও ইচ্ছে ছিল, তখন আমি সেতারটা না করে এসরাজটা নিয়েই করলাম। আবার এসরাজে আবার অডিশন দিলাম, এই করলাম করে, তখন এসরাজটা নিয়ে তারপর থেকে এসরাজই বাজিয়ে হয়ে গেছে, আর সেতার টেতার বাজায় না। আচ্ছা দিদি, এটা আমরা শুনছিলাম আপনার মুখেই যে শান্তিনিকেতনে একসময় সঙ্গীত ভবনে যারা গান শিখতেন তাদেরকে এসরাজ কম্পালসারি। মায়াদিরা যখন ভর্তি হচ্ছিলেন, মায়াদি তখন কিন্তু এসরাজটা কম্পালসারি করেছিলেন গুরুদেব, যে 2 বছর ওদের সার্টিফিকেটের মতো করে 2 বছর এসরাজ শিখতে হবে, কারণ গুরুদেব এসরাজ যন্ত্রটা ভীষণ ভালোবাসতেন। আপনার বাবার থেকে এটা কি হ্যাঁ, বাবা বলতো, একদিন বলছে জানিস একদম এরকম করে এসরাজ বাজাচ্ছি। আর গুরুদেব তো সন্ধ্যেবেলায় পাহারা দিতেন, সব হাঁটা চলা করতেন, তারপরে বাবার ওখানে এসছেন,
এসে বলছেন, বাহ বেশ ভাল লাগছে তো বাজনাটা, আমার একটা গান বাজাও তো। তো বাবা তখন গান বাজাতে বললেন, ঠিক আছে, এই যন্ত্রটাই আমার গানে বাজবে, হারমোনিয়াম না। যার জন্য শান্তিনিকেতনে এখন হারমোনিয়াম ঢুকে গেছে, আমরাও যতদিন ছিলাম কোনো হারমোনিয়ামের কোনো ছিল না। সব এসরাজ, তানপুরা, মন্দিরা, তবলা, বেহালাও বাজতো, সেতারও হয়তো বাজতো, কিন্তু হারমোনিয়াম ছিল না। তাহলে দিদি মুহুর্দি এরা কি সব এসরাজে, সবাই হ্যাঁ বাজাতে হ্যাঁ, পারতেন সেভাবে? মানে সেটা আমি এখন বলতে পারবো না, কারণ মানে ওনা শিখতে তো আরো হয়েছিল। আগে করেছেন। ও, আচ্ছা। তখন কি মায়েদিরা, তখন আমরা তখন একটু বড় হয়েছি, আচ্ছা, তখন আর কি মায়েদির কাছে সব গত টত এগুলো ছিল। একদিন বলেন টিভিতে মায়েদির ইন্টারভিউ হবে, বলে আমি তো গতের খাতা চুরি হয়ে গেছে, তুই আমাকে শিগগির একটা গত লিখে পাঠা। আমরা লিখে পাঠালে হবে না, আপনি মোবাইলে, তখন মোবাইল বেরিয়ে গেছে, আমি মোবাইলে রেকর্ড করে নিন সবচেয়ে সহজ গত বাবার, ভূপালির উপর একটা গত দিলাম, বুঝলে? দেখো বাহ, তো দারুণ দিদি। এই গতটা তখন মায়েদের কাছে আমি পাঠিয়ে দিলাম। তারপর হঠাৎ একদিন খুলে দেখি মায়েদের ওই ইন্টারভিউটা হচ্ছে, অনেকটা হয়ে গেছে। তারপর আমি জাস্ট টিভি খুলেছি, আমরা এরে তাহলে গতটা বোধহয় মানে আগে বেঁচে গেছে, আমি ওটা দেখতে পাচ্ছি না। পরে মায়েদিকে ফোন করলাম যে, মায়েদি আপনি বললেন না যে আপনার এটা ছিল, আমি যখন করছি তখন দেখি ওটা প্রায় শেষ হয়ে গেছে, বাজনাটা তো শুনতে পেলাম না। বলে না রে, আমাকে ওরা রেহাই দিয়েছে, বলেছে বাজাতে হবে না, আমি বেঁচে গেছি। আমার মনে হয় দিদি ওই মোবাইল বেরিয়ে গেছে বলছেন, সময়টা কি ঠিক বলছেন না একটু আগে? মোবাইল তো 95 এর মোবাইল আসে। না সরি, মোবাইল না, আমি বললাম Recorder। ল্যান্ড ফোনে রেকর্ড করে নিতে তখন। ল্যান্ডফোনে, হ্যাঁ সেটাই সরি, তো অনেক বছর আগেকার হ্যাঁ কথা। হ্যাঁ হ্যাঁ। আসলে মোবাইলটা এত মানে হ্যাঁ, এসে গেছে, মুখ exactly। ফসকে গেছে। ল্যান্ড ফোনে আমি বললাম যে ল্যান্ড ফোনে আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি, আপনি এটা শুনে নিন এইভাবে। আচ্ছা। আর পর্দাগুলো বলে দিলাম, গা রে গাপা ধাপা করে এইভাবে বাজাবেন। তো ওনাকে বাজাতে হয়নি, উনি খুব বেঁচে গেছেন, সেটা আমাকে বলছে। দিদি বিষ্ণুপুর ঘরানা নিয়ে একটু যদি কিছু বলেন। দেখো, বিষ্ণুপুর ঘরানাটাই হচ্ছে মানে আমাদের মূল হচ্ছে ধ্রুপদাঙ্গের ঘরানা। তো বাজনা টাজনাগুলোর মধ্যেও সব সেতারেও খালি মানে বোলের তান, ধীরে ধীরে দাঁড়া দাঁড়া এই ধরনের এগুলো আছে, মিট তো আছে। তো এখন প্রায় সব মিশে গেছে, এখন তো আর আলাদা করে কিছু নেই। তবে খুব ধীরে সুস্থে আলাপ টালাপগুলো যে করা, বা ধ্রুপদাঙ্গের মতো সব কিছু কীর্তন দেওয়া, মুখ দেওয়া, তো মুখ করা, সেটাই আছে আর কি। দিদি রবীন্দ্রনাথের একটা গান শুনুন আপনি বাজান। আচ্ছা, বাবারই প্রিয় গান বাজাচ্ছি একটা, মাও বলেছিল। আরেকটা ইন্টারাপ্ট করছি, যন্ত্রটা কি অনেক দিনের? এটা বাবার যন্ত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা মারা যাবার পর মা বলল, বোন বলল পড়ে আছে, তুই তো এখন বাজাচ্ছিস, সেটা নিয়ে যা। ও আচ্ছা আচ্ছা। নাহলে আমি যেটা আগে বাজাতাম ওটাও বাবারই যন্ত্র, বিয়ের পর ওটা দিয়েছিল আমাকে, বলে এটা তুই নিয়ে যা, তখন এটা এসে গেছে। শান্তিনিকেতন একবার বাজিয়েছিলাম পয়লা বৈশাখে, মানে আমি এসরাজি মনে, তখন ওই এসরাজটা বাজিয়েছি, এটা তখনও বাজায়নি। তখন মা বলল যে, শোন তুই দুটো গান বাজাবি, বাবার তোর বাবার খুব প্রিয় গান, একটা হচ্ছে শূন্য হাতে ফিরি হে, আর এদিন আজি কোন ঘরে গো। তা আমরা ঠিক আছে বাজাবো। পরে আমার মেজবোন বলছে, জানিস তো মা কেন ওই দুটো গান বলেছিল? মাকে একদিন চেপে ধরেছি যে হঠাৎ ওই দুটো গান বাবার প্রিয়, কী ব্যাপার বলো তো? তখন মা বলবে না, বলে না তোমায় বলতেই হবে। তখন বলল, বিয়ের দিন রাত্রেবেলা তোর বাবা এই গান দুটো গেয়েছিল, সেই জন্যই ওটা প্রিয় গান। দারুণ ব্যাপার।
এটা একটা ক্লাসিক্যালে ভাঙা থেকে নিয়েছেন। রুমা ঝুমা বারাকে আজ বদরওয়া, এই গানটা থেকে গুরুদেব তারপরে এটা নিয়েছেন। দু লাইন দূর আমার এখন এই ভাঙা গলা একটুখানি ছেড়ে দাও, একটুখানি দিদি, আপনি ভীষণ ভালো গান করেন। আগো গান করতাম একদিন, এখন এই ফ্যানিনজাইটিসে গলা ভীষণ প্রবলেম। তবু একটু সুরটা করে দিন দিদি, সুরটা করে দিন। বাজাতে বাজাতে না তো চড়া পারবো না, ঠিক আছে। পারবো কি? দিদি আপনার তো শান্তিনিকেতনে অনেকটা সময় কাটিয়েছেন হ্যাঁ, বাবার সঙ্গে। সবই বিয়ের আগে অবধি। হ্যাঁ, বিয়ের আগে অব্দি। তা সেখানে আপনার কিছু যদি মনে পড়ে সেরকম ঘটনা যেগুলো আমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারেন, যে আনন্দের হোক সেটা বা যেটা এরকম, মানে সেখানে ধরুন পৌষ মেলা যখন হতো তখন এখনকার থেকে তো বিস্তর তফাৎ। পৌষ মেলাতে তো তখন ধরো ছাতিমতলা যে মন্দিরে সব বড় সঙ্গীত ভবনের বড় দিদিরাই তখন গাইতেন। আমরা তখন স্কুলে পড়ি, তখন আমাদের কোনো ছিল না। তবে পাঠভবনে যখন পড়তাম তখন ওখানে তো আবার প্রত্যেক মঙ্গলবার করে সাহিত্য সভা হয়, শিশু বিভাগ, মধ্য বিভাগ, আদ্য বিভাগ। আর তখন আমাকে প্রত্যেকবার আমাকে সেতার বাজাতে হতো, তার বাবা তবলা বাজাতো, বুঝেছো? ওইটা আমার একটা ছিল। আরেকবার হলো বর্ষামঙ্গলে, ওখানে গাবলুদি বলে একজন ছিল, ভালো নাচতো, বীরেন সেনের মেয়ে। তো তখন সঙ্গীত ভবনের সব ছেলে মেয়েরা, মানে ওরা অর্কেস্ট্রার সঙ্গে করতো, সেতার, এসরাজ, ভায়োলিন এই সমস্ত নিয়ে শুধু গানটা বাজবে ওতে, মানে গলায় না, শুধু যন্ত্রতে গানটা বাজবে আর গাবলুদি নাচতো। তাতে শুধু পাঠভবন থেকে আমি সেতারে আর টুকুদা ছিল রণধীর রায়, ও এসরাজ বাজাতো, এই দুজন আমাদের নিত। হ্যাঁ, আর আমাদের সামনে বসাতো, তখন তো ছোট ফ্রক পরি, বুঝতে পারছো, সেইটা বাজাতাম। এটা আমার খুব মজা লাগতো তখন। আর গাবলুদ্দিন আসতো, এসো শ্যামল সুন্দর, আজি বরিশন মুখরিত, তারপরে মোর ভাবনারে কি, ঠিক এই তিনটে গানের সঙ্গে আমরা বাজাতাম, নাচতাম, এইটাই। আর এমনি তো সব আছে, তো লেগেই আছে, 12 মাসে 13 পার্বণ সবই। ওদের তো অনেক রকম বসন্ত উৎসব কিরকম আপনার ছিল দিদি? বসন্ত উৎসব তো যখন আমরা তো নাচতাম, ওই যে ওরে গৃহবাসী করে যখন ভোরবেলা প্রসেশনটা আসতো, আমরা ওখানে প্রতি বছর নাচতাম। নেমে এসে তারপরে দোল খেলা হতো পরে, এই আর কি। এখন শান্তিনিকেতন সেভাবে যান? এখন আমি অনেক বছর যাই না, কারণ এত ভিড় ভাট্টা না, বয়স হয়ে গেছে তো এখনো রেগুলার হয় জানি না। না দিদি, ভুবনডাঙ্গার মাঠ আপনার বাড়ি। টান তো এখন এমন মানে চেঞ্জ হয়ে গেছে না, আমি তো নিজে গিয়ে শান্তিনিকেতন চিনতে পারি না। এখানে বন্ধ গেট, এখান দিয়ে পাঁচিল ইয়ে করা, আমি যেন খেয়ে হারিয়ে ফেলি, এইরকম অবস্থা। আমার হাজব্যান্ডের সহযোগিতা না থাকলে আমি আজকে এই জায়গায় আসতেই পারতাম না। বাচ্চাদের তিনি সামলাতেন, খেলা বিকেলে নিয়ে গেল, আমি সেই সময় রেওয়াজ করলাম, এবং সব সময় তাদের সামলাতেন। ছেলে ভীষণ দুরন্ত ছিল, একটা ছেলে রাখলো ওকে নিয়ে দেখার জন্য। যখন ওই সেই 3 চাকার সাইকেল নিয়ে ওটাকে রাস্তায় ঘুরতো, তখনও মেয়ে হয়নি, সেই ফাঁকে আমার তবলি আসতো, তবলির সঙ্গে তখন আমি বাজাতাম। সব সময় আমাকে মানে করেছেন। সন্ধেবেলায় ঘরে রেওয়াজ করতাম, ওইখানে বসে থাকতো, দরজা বন্ধ, আমার কাছে কেউ এলো, বলে বৌদি এখন রেওয়াজ করছে, আমার সঙ্গে একটু গল্প করো, পরে গল্প হবে, এইরকম। তারপরে ধরো আমার হয়তো কিছু হয়েছে, মুখ হয়তো গম্ভীর করে আছি, বলছে, ছেলেকে বলছে, হেই তোর মা বোধহয় রেওয়াজ করতে পারছে না, ওই জন্য দেখ মুখটা গম্ভীর করে আছে, বল শিগগির রেওয়াজে বসতে, এইভাবে। তারপরে ফাংশন টাংশন যেখানে হতো ঠিক নিয়ে যেত। অফিস থেকে এসে বলে, তুমি একদম রেডি হয়ে থাকবে, আমি এসেই নিয়ে যাব।
তাহলে তোমারও তো ভীষণ ক্লান্ত লাগে দেখি, ট্যাক্সির মধ্যে প্রায় ঘুমিয়ে পড়ছো। না, আমার দিকটা দেখবে না। তোমার শিলিগুড়ি থেকে কলকাতা এসছো, তোমাকে তো কেউ চেনে না, তোমার বাজনাটাকে সবাইকে জানাতে হবে, তো তুমি যাবে, তুমি এ করবে সেই করবে, খুব করতেন। মানে যার জন্য আমি পেরেছি, না হলে অনেকের হাজবেন্ড আছে যে বউ গান বাজনা পছন্দ করে না। এ আবার উল্টো দেখলাম, আমি রেওয়াজে না বসলে উল্টে আমাকে বকতো। আমি যদি দেখছি যে খবরের কাগজ পড়ছি, সন্ধ্যাবেলা রেওয়াজ করার টাইম, কাগজ পড়া অন্য সময় করতে হয় বলে গম্ভীর হয়ে বেরিয়ে চলে গেল। দারুণ। আমি তো মানে ভয় ভয় থাকতাম, পা হত পেলাম যে এই পায়ের আওয়াজ পেলে কাগজটা রেখেছে, মানে বাচ্চাদের মতো যেমন এরমই করতে হতো আমাকে, এইরকম মানে আমাকে রেওয়াজের জন্য করতো। তারপরে যখন মারা গেল আমি তো বললাম দূর, আর ভালো লাগে না, ও নেই, আমি গান বাজনাই করবো না। তখন মা বোঝালো যে দেখো তো ভালোবাসতো, সত্য তো ভালোবাসতো, কেন তুই করবি না। ও মারা গেল এপ্রিলের 13 তারিখে, 27 তারিখে সুকেশদার ফাংশন, সুকেশ জানা ওনার ফাংশন, সুকেশদা এসেছিলেন। আমি বললাম আমি বাজাবো না সুকেশদা। 13 তারিখে মারা গেছে, 26 তারিখে ওর কাজ, তারপরে দিন বাজনা। আমি বললাম না সুকেশদা আমি বাজাবো না। মা বলে বাজাবে, তুমি কোনো চিন্তা করবে না, ও বাজাবে। আমি বলছি না মা আমি বাজাবো না। মা সে জোর করে, আমার মেয়ে, জামাই, ভাই, ভাইয়ের বউ, 4 জনে মিলে আমাকে নিয়ে গেল টানতে টানতে প্রায়। তুমি বললে বিশ্বাস করবে না, যে স্টেশন নিয়ে বসে বাজাতে লাগলাম না, আমি মনে হলাম যেন অন্য জগতে চলে গেলাম। আমি দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে যেন অন্য জগতে এ করে বাজিয়ে এটা। যে সুকেশদা বললেন শিউলি তোমার বাজনাটা যেন আজকে বেশি ভালো লাগলো, ঠিক এই কথা বললেন। যার জন্য আবার শুরু করলাম, করে দেখছি তো তাই। এখন ভুলেও থাকি সব, এই যে সবাইকে শেখাচ্ছি, তোমাদের শেখাই, ফাংশন করে এই যে একটা যন্ত্রের মধ্যে নিয়ে আছি, যন্ত্রটা বাজাচ্ছি। ডাক্তার বলে এই জন্য আপনার শরীর ভালো আছে, আমাদের ওখানে মিউজিক থেরাপি একটা জিনিস আছে, সেটা আপনার মধ্যে খুব হচ্ছে। আপনার যে এত বয়স, আমার এখন 71 ক্রস করে গেছি। বলে মনে হয় না, অনেকেই বলে আপনার বয়স 60 বেশি হবে না, আপনার পরের জন্মে হবে। মানে মনে হয় না, এই যে গান বাজনার মধ্যে মনটা ভালো থাকে। তারপর গুরুদেবের গান তো আরও ভালো লাগে আমার, সেই জন্যই মনে ভালো আছে এসব নিয়ে। মানে সবাই বলে একা একা কী করে থাকে, না বললাম দেখো একাকিত্ব আমি কিন্তু ফিল করি না, কারণ এত সব করি। আর রাত্রে যখন শুই ঠাকুরের নাম করতে করতে ঘুমিয়ে যায়, কখন যে ঘুমিয়ে যায় না, ভোর হলে আবার ঘুম ভাঙে, আবার সব লাগিয়ে আসবে সব শিখতে, তাড়াতাড়ি পুজো করা, চান করা, এই করা, এই করে আমার দিব্যি দিন কেটে যাচ্ছে। কোনো আপাতত এখনো কোনো প্রবলেম হয়নি, ভালোই আছে এসব নিয়ে। দিদি আপনার প্রিয় রাগ? এটা তো খুব মুশকিলে ফেলে দিলে, বড্ড কষ্ট, মানে বলা খুব শক্ত, কোনটা ছেড়ে কোনটা বলবো এরকম করে না বলা যায় না। যেটাই বাজাই মনে হয় এটাই বোধহয় আমার প্রিয় রাগ, কাজে বুঝতে পারছি না নিজেই, মানে উপলব্ধি করতে পারছি না যে কোনটা যে আমার আসল প্রিয়। মনে হয় যেটা বাজে সেটাই আমার ভালো লাগছে। তাহলে এই মুহূর্তে কোনটা ইচ্ছে করছে, তাহলে সেটা যাকে এমনি ভীম পলশ্রী একটা শোনো ইয়ে করা, একটুখানি বাজাই। গুরুদেব এই গান এ করে একটা গানও করেছেন। ঠিক আছে, দুটোই শুনবো। বাবার একটা গদ শোনায় ভীম পলশ্রীর উপর, দেখো।
হিমালয়ের উপর গুরুদেবের একটা গান আছে, ওটাও হিন্দি ভাঙা থেকে নিয়েছে। আচ্ছা আচ্ছা। আরেকটা কথা বলে দিই, গুরুদেব যখনই কোনো রাগের উপরে কিছু করেন, কিন্তু উনি যেটা অন্যান্য স্বরও লাগান, কিন্তু সেগুলো তখন এত সুন্দর লাগে সুরটা। দেখো ভীম পলশ্রীতে আমাদের ক্লাসিক্যালে শুদ্ধনীটা বিবাদী স্বর হিসাবে ব্যবহার হয়, কিন্তু উনি এই গানের মধ্যে এমন সুন্দরভাবে সেটা প্রয়োগ করেছেন যে গানটা যেন আরও ভালো হয়ে গেছে। শোনো। শুদ্ধনী আবার এখানেও শুদ্ধনী দেখো। শুদ্ধনী এটা হিন্দি আছে গানে। না নাচো তো ত্রিভঙ্গরে। আচ্ছা দিদি, এই দিকে তো রাগ রাগিনী শুনুন, দক্ষিণী ওই দক্ষিণী রাগ সঙ্গীতটা কি আসে? মানে কিরম লাগে এসরাজে? দক্ষিণে ধরো সেইভাবে তো দক্ষিণী রাগ কখনো শিখিনি, তবে কাননজি খুব গাইতেন, যেটা হংসধ্বনি। হংসধ্বনি। তখন দেখলাম যে আমাদের বেহাগের সঙ্গে কিছুটা মিল লাগে। বেহাগ হচ্ছে সা পা মা পা, সা নি লা পা মা গা রে সা, আর এটা হচ্ছে সা রে গা পা নি সা, নি পা গা রে সা। এইটাই হচ্ছে হংসধ্বনি। এটা হংসধ্বনি, এইভাবে আর কি এটা জেনেছি আর কি। দিদি, রবীন্দ্রনাথের গানে তো অনেক রকমের মানে সমস্ত কিছু নিয়ে উনি গান করেছেন। তা দক্ষিণী রাগ সঙ্গীত তো আছে, যেমন দিদি বাজে করুণ সুর, হ্যাঁ। কোন রাগ দিদি? বাজে করুণ সুরে এটা তো বলে সিংহেন্দ্র মধ্যমদের আর কি আচ্ছা, করে, ওই বাজে করুণ সুরটা দক্ষিণী রাগ। আচ্ছা। সংসার করেছেন খুব মানে একেবারে নির্বিক্রমে, তা সেখানে তার সঙ্গে তাল মিলিয়ে এই বাজনা দুটো মেলবন্ধন খুব করা মুশকিল। না আসলে ভেতরের একটা জিদ না থাকলে না হয় না, বাই ফোর্স তুমি এই সব জিনিস করতে পারবে না। আমি যখন ধরো স্কুলে বা কলেজে পড়ি,
রাত্রির হয়ে গেছে, সারাদিনে তো সময় পেতাম না। আর শান্তিনিকেতনে জানো যে সকালবেলা থেকে স্কুলের টাইম, আবার বিকেলে স্কুল, খেলার মাঠ, তারপর সন্ধ্যেবেলা ফাংশন, 12 মাসে তার পার্বণ সব আছে। তাই সবগুলো না গেলেও এদিকে ঘর নেই, 3টে ঘরে, বাবা ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, অন্য বোনরা, আমরা ছ ভাই বোন, আমরা 3 বোন এক ঘরে ঘুমাতাম, আর মা 3জনকে নিয়ে শুতো, বাবা আলাদা শুতো। রান্নাঘরে বসে আমি রেওয়াজ করতাম জানো, সব শুয়ে পড়েছে, তারপরে অন্তত আমি ঘন্টাখানেক তো করবোই রেওয়াজ। এই জিদটা ছিল বলেই আমি করেছি জানো তো। অসম্ভব ভালো। হ্যাঁ, ভীষণ ভালোবাসতাম। মা বলতো যে দেখ, 2 নৌকো পা দিয়ে চালা যায় না, সংসারটা দেখ। ওর বাচ্চারা ঘুমাতো যখন বাজাতাম, আর বাচ্চা যখন ছোট ছিল সে তারে কি হয়, এরম করে বসতে হতো, ওই কোলের মধ্যে বাচ্চাটাকে এখানে নিয়ে এরম করে নিয়ে দিব্যি বাজাতাম, আর এরম এরম নাড়াতাম, দিব্যি ঘুমিয়ে যেত। এই করে করে আমি করেছি জানো তো। তার মধ্যে ওরও সহযোগিতা ছিল, বাচ্চাকে দেখা এ করা, তবলিয়া ঠিক করে তবলিয়া আসতো, বাচ্চাদের নিয়ে একটু ঘুরে যেত। এই আর কি। আপনার বাবার সঙ্গে আপনার খুব অনেক মানে মধুর কিছু স্মৃতি আপনার বাবার সঙ্গে বাবা আছে। সম্পর্কে, বাবা হচ্ছে আমাদের ফ্রেন্ড ছিল বুঝেছো, আর মা এই জন্য খুব রেগে যেত। বাবার সঙ্গে আমাদের যত মনের গল্প, আমি আর আমার মেজ বোন বারান্দায় বসে, সেবাপল্লীর বাড়িতে বাবা মোড়ায় সামনে বসেছে, আর এরম বারান্দাটা এরম ইয়ে করা আছে বসার জন্য, আমি আরও বসেছি, বসে গল্প হা হা হি হি, আর মা খুব রেগে যেত, বলে বাপের সঙ্গে এইসব করছে, যত মজার মজার ঘটনা, এই করা সেই করা সব করতো। তারপরে বিয়ের পরে আমার বরের চিঠি এসছে বুঝলে, আর পড়বে তো পর বাবার হাতে পড়েছে। তা বলছে রুবু যা এনে তোর চিঠি করে না, আমাকে এই করছে, আমি যতবার নিতে যাচ্ছি ততবার দিচ্ছে না। তো মা বলছে হ্যাঁ, মেয়ের সঙ্গে যত রসিকতা হচ্ছে, এসব করে রেখে গেল। তো দেখি বাবা ওরম দেবে না যখন, আমি বললাম ঠিক আছে দরকার নেই, তুমি খুলে পড়ো চিঠিটা। তখন দারুণ ব্যাপার। এইরকম বাবা আমাদের সঙ্গে ফ্রেন্ড ছিল। আর আমরা কি করতাম, মা ধরো কিছু মানে কিছু হলে ও বাবা গো, ও মা গো বলতাম না, বুঝতে পারতো, এটা মায়ের আবার একটু রাগ হতো, সবাই বলে ও মা গো, আমরা বলতো ও বাবা গো, সেই দিয়ে মার আমার একটু ইয়ে হতো, অভিমান। অভিমান হতো। তারপরে আমার বিয়ের সময় পরে আমার মেজ বোন এই করেছে, আমার এক বন্ধু খুব ভালো আঁকতো ঠাকতো, তো চন্দন টন্দন খুব সুন্দর করে পরিয়ে দিয়েছিল। তা আমি তো জানি না, যখন অষ্টমঙ্গলায় বাড়ি এলাম, আমার মেজ বোন বলে এই যে দুর্গা ঠাকুর এসে গেছে। আমরা দুর্গা ঠাকুর কে রে? আমি বলছি দুর্গা কে, আমি তো বুঝতে পারছি না। বলে এই তো দুর্গা, এই যে তুই তো দুর্গা। আমি আবার দুর্গা হলাম কোথায়? বলে বাবা বললো না, রুকে না আজকে ঠিক দুর্গা ঠাকুরের মতো লাগছিল দেখতে, আসে এই নিয়ে কি খ্যাপা। এইরকম বাবা আমাদের সঙ্গে ছিল। মুড়ো ভালোবাসতাম বলে মাছের মাথার মুড়োগুলো দিত, আর আমাকে মুড়ো মতি বলতো সব, যে যা খাবে না মুড়োগুলো ওখানে দিয়ে দাও, যেখানে ডাস্টবিন আছে। এইরকম আর কি, বাবার সঙ্গে আমাদের সব রকমের ভীষণ ছিল। কিন্তু রেওয়াজ না করলে বকতো না, মারতো না, বড় হলে বুঝবে যে কী সময়গুলো নষ্ট করছো। পরে যখন বুঝলাম তখন বললাম যে দাদুরা যে তোমাদের মেরেছিল না, ভালো করেছিল, ওই জন্য তোমাদের এত হয়েছে। তুমি তো আমাদের মারোনি, খালি বলে দিতে, আমরা অত বুঝিনি, মূল্যটা বুঝিনি। কিন্তু এখন যখন বুঝলাম ইটস টু লেট, তখন আর কিছু করা যায় না। এই আর কি, কোনোদিন বাবা আমাদের গায়ে হাত তোলেনি, কারণ দাদুর কাছে এত মার খেয়েছে না। পড়তে রেওয়াজ করতে বসেছে, দাদু বেরিয়ে গেছে, ওই গুলি খেলতো যে মার্বেলসগুলো, ওই খেলতে গেছে, ফিরে এসে দিয়েছে বিষ্ণুপুরে একরকম গাছ আছে, বেতের মতো মতো হয়, একদম মারলে বেতের, সেইগুলো দিয়ে দিয়ে মারতো। যার জন্য বাবা আমাদের কোনো দিন গায়ে হাতই তোলেনি। কিন্তু চোখ কটমট করে যখন তাকাতো, মনে হতো ওটা বোধহয় মারের চেয়েও বেশি। তারপরে বিশ্বভারতীর সঙ্গে যুক্তই ছিলেন হ্যাঁ সরাসরি হ্যাঁ সত্যি। হ্যাঁ, গুরুদেবী তো নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন তুমি এখান ছেড়ে কোথাও যাবে না, সেই জন্য বাবা কোথাও যায়নি, সারা জীবন ওখানেই কাটিয়ে এসছে। এছাড়া যে বিষ্ণুপুর ঘরানার বাদল শৈলী, আপনার ভবিষ্যৎ কি? দেখো, আমার ছেলেমেয়েরা তো কেউ করলো না, নাতি নাতনিরা যা দেখছি মনে হয় তারাও নট ইন্টারেস্টেড, বুঝতে পারছো। আপনার মানে বাবার
মানে অশেষ বন্দ্যোপাধ্যায়ের মানে রেকর্ড থেকে সিডি বা হ্যাঁ। এটাতে কি কিছু করা হয়েছে? কটা রেকর্ড বেরিয়েছে? বাবার তো দুটো বেরিয়েছিল, হ্যাঁ, তো দুটো রেকর্ডে সে কটা রাগ? দুটো চারটে রাগ আছে, ধুন আছে। ধুন আছে। প্রথমটা জোনপুরি আর বেহাগ, পরেরটা আছে আহির ভৈরব আর দেশ। আচ্ছা, আর নেই কিছু? না, তা আপনার সেভাবে কোনো এরকম আছে কিছু? আমার নিজস্ব, হ্যাঁ। হ্যাঁ আছে। পাগিস্ট্রির উপর একটা করা আছে, ইমনের উপর আছে। প্যারিসে গেছিলাম, ইমন ওটা আছে, ওখানে করেছিল ওরা। আর এখানে বাগেশ্রীর উপরে এই দুটোই করা আছে, ওই বাগেশ্রী রাগ, তারপর ধুন আর কি। এই 6-7টা রাগের মতো আছে আর কি। না না, বাগেশ্রী একটাই, অতক্ষণ আলাপ, জোর করা, বিলম্বিত করা, তারপর দ্রুত করা, ঝালা, এ তো করতেই 1 ঘন্টা বেরিয়ে যাচ্ছে। তা দিদি, এরপর আপনার ছাত্রছাত্রীদের কথা কিছু কি বলুন? ছাত্রছাত্রীরা তো আছে কজন, তো ভালোই করছে, বলছি যেভাবে বাজানো করছে এখন। দেখা যাক তাদের তৈরি করে কত দূর উঠতে পারি। বিষ্ণুপুর ঘরানার শেষ অব্দি ভবিষ্যৎ কি, এটা একটা এটা একটা হ্যাঁ রে, সেটা আর কি ওদের তো ছাত্রদের উপরই থাকবে। আর এদিকে তো আর তো কাউকে দেখি না। সুভাইও এখন জানি না ও শেখায় কি না কি, বলতে পারবো না। ওদের সঙ্গে তো ইসরাজি খুব বিষ্ণুপুর একটা ঘরানাটা খুব আনকমন হয়ে যাবে। ওটা আস্তে আস্তে কি হবে ভবিষ্যতে বলবে। সেই আরে বসো বসো বসো, দাঁড়াও, পানটা সেজে নি। আবার পান? সেই তো ওরে পান না খেলে রে এই হবে না, মুড আসবে না। শেখাবো এখন, কত কি শেখাবো। সে তো ঠিকই, পানটা তো ভালো, কিন্তু সেই জর্দাটা খেতেই ও হবে। আর কি, 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে। আচ্ছা, এই যে তেলটা দেখছো, এটা এইভাবে দুটো আঙুলে নিয়ে আবার রেখে দিয়ে, তারপরে এরকম করে যতটা বাজানো যায় পরটা করে, তারপরে বাজালে স্লিপারি হলে হাতটা স্মুথ করবে, মানে চলবে ভালো। সবখানেই তেল দিতে হবে, বুঝতে পারছো? এটাই হচ্ছে আসল কথা। এখানেও তেল না দিলে বাজবে না।